তোমরা তো অনেকে মৌসুম্বি লেবু খেতে পছন্দ করো। এই মৌসুম্বি লেবুকে অনেকে আবার মৌসুমী লেবুও বলে। তোমরা বলতে পারবে এর নাম কেন হয়েছে মৌসুম্বি লেবু? আমারও কিন্তু সঠিকভাবে জানা নেই, তবে তোমাদের জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তবে হ্যাঁ, মৌসুমী বায়ুর কেন নামকরণ করা হয়েছে এই বিষয়টা কিন্তু আমি তোমাদের বলতে পারবো। দেখো, এই মৌসুমী বায়ু কিন্তু একটি নির্দিষ্ট সময় অর্থাৎ নির্দিষ্ট ঋতুতে এবং নির্দিষ্ট সময় মেনে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। যেহেতু ঋতু অনুযায়ী বা ঋতু মেনে এই বায়ু প্রবাহিত হয়, তাই এই বায়ুকে কিন্তু মৌসুমী বায়ু বলে। আমরা যদি মৌসুমী শব্দটাকে একটু ভেঙে নিই, এই মৌসুমী শব্দটি কিন্তু একটি আরবি শব্দ, যার অর্থ কিন্তু ঋতু, অর্থাৎ ঋতু অনুযায়ী যে বায়ু প্রবাহিত হয় তাকে মৌসুমী বায়ু বলে। তোমরা অনেক সময় শুনে থাকবে যে মৌসাম বলে একটা শব্দ হয়। এই মৌসাম মানে কি? একটা নির্দিষ্ট সময়। যেমন বলে যে বৃষ্টির মৌসাম মানে বৃষ্টির সময়, আবার বলে যে গরমের মৌসুম এসছে, তার মানে গরমের সময় এসছে। আমরা বুঝতে পারি এই মৌসুম শব্দ থেকে যে বৃষ্টির সময় বা গরমের সময়, অর্থাৎ ঋতুর একটা নির্দিষ্ট সময় কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে আর সময় নষ্ট না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি। আজকে আমরা ক্লাস 10-এর আঞ্চলিক ভূগোলের ভারতের জলবায়ু এই বিষয় সম্পর্কে জানবো। ভারতের জলবায়ু সম্পর্কে জানতে গেলে কিন্তু প্রথমে আমাদের ভারতের জলবায়ুর বৈচিত্র্য সম্পর্কে জানতে হবে। আমরা ভারতবর্ষের অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত অবস্থান এর আগের ভিডিওতেই আলোচনা করেছি। তোমরা আগের ভিডিওটি একবার দেখে নিতে পারো। আমরা এর আগের ক্লাসে জেনেছি ভারতবর্ষের দক্ষিণ অক্ষাংশ 8 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং উত্তরে 37 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে গোটা ভারতবর্ষ বিস্তৃত। এই ভারতবর্ষের মধ্যে কিন্তু ভূপৃষ্ঠের বিভিন্ন রকম বৈচিত্র্য রয়েছে। যেমন এই উত্তরের ভূখণ্ডটি অধিকাংশ অঞ্চলই কিন্তু পাহাড় পর্বত দ্বারা বেষ্টিত। উপকূলের এই অংশে আবার পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে, এই অংশে আবার পূর্বঘাট পর্বতমালা রয়েছে এবং এর মাঝের অংশ বিস্তীর্ণ মালভূমি এবং সমভূমি অঞ্চল রয়েছে। আমরা এর আগের ভিডিওগুলোতে এই বিষয় সম্পর্কে বিস্তারে আলোচনা করেছি। তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা একবার দেখে নিতে পারো, তাহলে এই ভারতের অবস্থান সম্পর্কে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এবার দেখো, যেহেতু ভারতবর্ষের বিস্তার এত বেশি এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কোথাও পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি রয়েছে, যার জন্য কিন্তু জলবায়ুগত পার্থক্য লক্ষ্য করা যায়। আমাদের ভারতবর্ষে প্রধান 4টি ঋতু লক্ষ্য করা যায়: গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল এবং শীতকাল। যেহেতু গোটা ভারতবর্ষেই ভূবৈচিত্র্য লক্ষ্য করা যায়, এই ঋতুগুলি ছাড়াও কিন্তু স্থানীয় কারণে বিভিন্ন জায়গায় কিন্তু জলবায়ু আলাদা আলাদা হতে পারে। যেমন মধ্যভাগের এই যে সম্পূর্ণ অংশ, এই অংশে যেহেতু সমুদ্র উপকূল থেকে দূরে অবস্থিত, তাই এই মাঝের অংশের জলবায়ু কিন্তু চরম ভাবাপন্ন হয়। আবার এই পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূল অর্থাৎ বঙ্গোপসাগরের উপকূল এবং পশ্চিম দিকে আরব সাগরীয় উপকূল, এই অঞ্চল কিন্তু আবার সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। তার কারণ সমুদ্র উপকূল থেকে সামুদ্রিক বাতাস কিন্তু স্থলভাগের দিকে প্রবাহিত হয়, কিন্তু স্থলভাগের মাঝের দিকে এই ধরনের কোনো বায়ু প্রবাহিত হতে লক্ষ্য করা যায় না। এই কারণে এই অঞ্চলের জলবায়ু কিন্তু চরম ভাবাপন্ন। আবার ভারতবর্ষের উত্তর দিক কি জানি আমরা, যে উঁচু পাহাড় দ্বারা বেষ্টিত। এই উচ্চতা বেশি থাকার কারণে এই অঞ্চলের কিন্তু তাপমাত্রা অনেক কম হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একই অক্ষাংশে অবস্থিত থাকা সত্ত্বেও কোনো স্থানের উষ্ণতা বেশি, আবার কোনো স্থানের উষ্ণতা কম হয়। কিভাবে হয় বিষয়টি? দেখো, আমরা জানি কি এই অঞ্চলে পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং একটি পার্বত্য অঞ্চল। এই অঞ্চল বরাবর যে অক্ষাংশ রয়েছে, এই দার্জিলিং পার্বত্য অঞ্চলের উষ্ণতা কিন্তু কম থাকে। কিন্তু এই অংশ থেকে আমি যদি একটু মাঝের দিকে চলে আসি, অর্থাৎ এইখানে কি আছে, ভারতবর্ষের রাজধানী দিল্লি অবস্থিত। এই দিল্লির তাপমাত্রা কিন্তু আবার বেশি। তাই দেখা যায় যে একই অক্ষরেখার মধ্যে অবস্থিত বা একই অক্ষরেখার সাপেক্ষে অবস্থিত হওয়া সত্ত্বেও এই দিল্লির থেকে কিন্তু দার্জিলিংয়ের তাপমাত্রা অনেক কম হয়। সুতরাং আমরা বলতেই পারি যে ভারতবর্ষের জলবায়ু একটি বৈচিত্র্যপূর্ণ জলবায়ু। এই বৈচিত্র্যপূর্ণ জলবায়ু হওয়ার পেছনে কিন্তু একাধিক কারণ রয়েছে। আমরা এখন এই কারণগুলি সম্পর্কে আলোচনা করব। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো, এই কোশ্চেনটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় মাঝে মাঝেই এসে থাকে। তোমরা এই আলোচনার সঙ্গে সঙ্গে এই পয়েন্টগুলো কিন্তু নোট ডাউন করে নিতে পারো, তাতে তোমাদের
পরবর্তীকালে নোট তৈরি করতে কিন্তু সুবিধে হবে। দেখো, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক অর্থাৎ কি কি বিষয় ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে সেই বিষয়গুলি সম্পর্কেই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। প্রথমে কি বলছে? অবস্থান ও অক্ষাংশগত বিস্তার। আমরা ভারতবর্ষের অক্ষাংশগত বিস্তার দেখেছি কি, যে একেবারে দক্ষিণ সীমানা 8 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং একেবারে ভারতবর্ষের উত্তর সীমানা 37 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। ভারতবর্ষের এই বিস্তার সম্পর্কে আগের ক্লাসে ডিটেলস আলোচনা করা রয়েছে, তোমরা যদি চাও সেই ভিডিওটি একবার দেখে আসতে পারো। তাহলে উত্তর দিক, ভারতবর্ষের উত্তর এবং দক্ষিণ দিকের অক্ষাংশগত বিস্তার অনেকটাই। এই অক্ষাংশগত বিস্তারের মধ্যে দক্ষিণ দিক কি জানি আমরা, যে 3 দিক সমুদ্র বেষ্টিত অংশ, এবং উত্তর দিক কি জানি আমরা, যে স্থলভাগ দ্বারা বেষ্টিত। যেহেতু দক্ষিণ দিক জলভাগ দ্বারা বেষ্টিত অর্থাৎ সমুদ্র দ্বারা বেষ্টিত, তাই এই দক্ষিণের উপকূলবর্তী এলাকার জলবায়ু কিন্তু সমভাবাপন্ন হয়। আবার একই রকমভাবে যেহেতু ভারতবর্ষের এই মাঝের অংশ অধিকাংশই সমভূমি অঞ্চল, কিছু কিছু জায়গায় মালভূমি অঞ্চল রয়েছে, তাই এই অঞ্চলে উষ্ণতার প্রসার কিন্তু বেশি, তাই এই অঞ্চলের জলবায়ু কিন্তু আবার চরমভাবাপন্ন। আবার যদি ভারতবর্ষের একেবারে উত্তরের অংশ আমরা দেখি, এই অংশ, তাহলে আমরা কি জানি, যে এই অঞ্চল বিভিন্ন পর্বতমালা দ্বারা বেষ্টিত, অতএব এই অংশের উচ্চতাও অনেক বেশি এবং এই অংশে উত্তর ভাগ থেকে আসা শীতল বাতাসও এই অংশে প্রবেশ করে কিছুটা। ফলে এই অঞ্চলের উষ্ণতা কিন্তু অনেকাংশে কম হয় এই উপকূলবর্তী এলাকা বা ভারতবর্ষের মধ্যবর্তী এলাকার তুলনায়। তাই আমরা এই আলোচনা থেকে বলতেই পারি যে অবস্থান এবং অক্ষাংশগত বিস্তার ভারতবর্ষের জলবায়ুকে কিন্তু বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করেছে। পরবর্তী পয়েন্ট কি বলছে? হিমালয় পর্বতের ভূমিকা। হিমালয় পর্বত ভারতের জলবায়ুকে কিভাবে নিয়ন্ত্রণ করেছে? এই অঞ্চল বরাবর সম্পূর্ণ হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত। এই হিমালয় পর্বতের অবস্থানের কারণে কিন্তু ভারতের যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়, সেই মৌসুমী বায়ু কিন্তু এই হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয় এবং এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। অতএব এই অঞ্চলের তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রিত হয় বা অনেক কমে যায়। এছাড়াও এই হিমালয় পর্বত কিন্তু উত্তর থেকে আগত এক ধরনের শীতল বাতাস, যা এই অঞ্চলে হিমালয় পর্বতের অবস্থানের কারণে কিন্তু এই বাতাস প্রবেশে বাধা পায়। ফলে উত্তরের অতি শীতল বাতাস এই উঁচু পর্বতমালা অতিক্রম করে ভারতে প্রবেশ করতে পারে না। ফলে ভারতবর্ষের তাপমাত্রা কিন্তু এই শীতল বাতাসের হাত থেকে রক্ষা পায়। তাই আমরা বলতেই পারি যে হিমালয় পর্বত ভারতের জলবায়ুকে কিন্তু নিয়ন্ত্রণ করে। পরবর্তী পয়েন্ট হলো ভূপ্রকৃতি। ভারতের ভূপ্রকৃতি সব জায়গায় কিন্তু সমান নয়। কোথাও সমতল ভূমি রয়েছে, কোথাও পর্বত রয়েছে, আবার কোথাও মালভূমি রয়েছে। আমরা কি জানি যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, মানে উষ্ণতা কমে যায়। তার মানে ভারতবর্ষের যে পার্বত্য অঞ্চল, সেই অঞ্চলের উচ্চতা বেশি, অতএব সেই অঞ্চলের উষ্ণতা কম হবে এবং সমভূমি অঞ্চল যেটা সমুদ্র সমতলের কাছাকাছি অবস্থিত, সেই অঞ্চলের উষ্ণতা পার্বত্য অঞ্চলের তুলনায় কিন্তু বেশি হবে। এই বিষয়টি আমরা যদি মানচিত্রে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে পশ্চিমবঙ্গের যে দার্জিলিং জেলা, সেই জেলার উচ্চতা বেশি হওয়ার কারণে এই অঞ্চলের তাপমাত্রা কিন্তু অনেক কম। আবার এই একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও দিল্লি ভারতবর্ষের মাঝখানে অবস্থিত হওয়ার কারণে এই অঞ্চলের তাপমাত্রা কিন্তু বেশি এবং জলবায়ু চরমভাবাপন্ন প্রকৃতির হয়। এছাড়া আরব সাগরের এই উপকূলবর্তী এলাকা পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে। এই অঞ্চলে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়েও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এবং এই পাহাড় অতিক্রম করে যখন বাতাস ভারতবর্ষের মাঝের দিকে প্রবেশ করে, তখন কিন্তু আবার এই অঞ্চলে বৃষ্টিপাত অনেক কম হয়। এই পশ্চিমঘাট পর্বতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহ পথে বাধা পায় এবং এই পশ্চিমঘাট পাহাড়ের পশ্চিম ঢালে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, কিন্তু এর পূর্ব ঢালে বৃষ্টিপাত কম হওয়ার কারণে এই পূর্ব ঢাল কিন্তু আবার বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি করেছে। অতএব আমরা এই একই ভারতবর্ষের মধ্যে কোনো অংশে বৃষ্টিপাত বেশি, কোনো অংশে বৃষ্টিপাত কম, আবার কোনো অংশে তাপমাত্রা কমের কারণে অধিক শীত লক্ষ্য করা যায়, আবার কোনো স্থান স্থলভাগের মাঝামাঝি অবস্থানের কারণে কিন্তু জলবায়ু চরমভাবাপন্ন হয়। এই পুরো বিষয়টাই কিন্তু এই ভূপ্রকৃতির বৈচিত্র্যের কারণে হয়ে থাকে। সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি অবস্থান, সমুদ্রপৃষ্ঠ জলবায়ুকে কিভাবে নিয়ন্ত্রণ করে? আমরা কি জানি, ভারতবর্ষের পশ্চিম দিকে আরব সাগর রয়েছে এবং পূর্ব দিকে বঙ্গোপসাগর রয়েছে। অতএব ভারতবর্ষের এই সমগ্র দক্ষিণাংশ কিন্তু
উপকূল বরাবর অঞ্চলে অবস্থিত। এই উপকূল বরাবর অঞ্চলে অবস্থানের কারণেই কিন্তু মৌসুমী বাতাস ছাড়াও সমুদ্রে থেকে এক ধরনের সামুদ্রিক বাতাস স্থলভাগের দিকে প্রবেশ করে, আবার স্থলভাগ থেকে এক ধরনের বায়ু সমুদ্রের দিকে প্রবেশ করে, যাকে আমরা স্থলবায়ু এবং সমুদ্র বায়ু হিসেবে জানি। অতএব এই বায়ু প্রবাহের কারণেও কিন্তু ভারতবর্ষের জলবায়ু নিয়ন্ত্রিত হয়। এই উপকূলবর্তী অঞ্চলের উষ্ণতার প্রসার কিন্তু কম হয়, যেহেতু উপকূলবর্তী এলাকা বলতে সমুদ্রের কাছাকাছি অঞ্চলকে বুঝিয়েছে। অতএব এই অঞ্চলের জলবায়ু স্থলভাগের ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের জলবায়ুর তুলনায় কিন্তু আলাদা হয়। পরবর্তী পয়েন্ট হলো মৌসুমী বায়ু। আমরা কি জানি যে ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর দেশ। তার কারণ কি, ভারতবর্ষের অধিকাংশ বৃষ্টিপাত কিন্তু মৌসুমী বায়ুর উপর নির্ভর করে সম্পন্ন হয়। এই মৌসুমী বায়ুকে দুটো ভাগে ভাগ করেছে, কি একটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর একটি উত্তর পশ্চিম মৌসুমী বায়ু। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে আবার দুটো শাখায় ভাগ করেছে, একটি আরব সাগরীয় শাখা যা আরব সাগরের উপর থেকে স্থলভাগের দিকে পশ্চিম ঘাট পর্বতের উপর থেকে প্রবাহিত হয়, আরেকটি শাখা হলো বঙ্গোপসাগরীয় শাখা যা উত্তর দিকে প্রবাহিত হতে শুরু করে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এবং এই আরব সাগরীয় শাখাও কিন্তু এই পূর্বঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং ক্রমশ উত্তর দিকে প্রবাহিত হতে থাকে। এবং এই বাতাস যত উত্তর দিকে প্রবাহিত হয়, জলীয় বাষ্পের অভাবের কারণে কিন্তু বৃষ্টিপাতও আস্তে আস্তে কমতে থাকে। এবং মৌসুমী বায়ুর আরেকটি প্রধান শাখা কি, সেটা হলো উত্তর পূর্ব মৌসুমী বায়ু, যেটি শীতকালে প্রবাহিত হয় ভারতবর্ষের উত্তর দিক থেকে। এই বায়ু যেহেতু স্থলভাগের উপর থেকে প্রবাহিত হয়ে আসে বলে এই বাতাসে কিন্তু জলীয় বাষ্প কম থাকে, ফলে এই প্রত্যাবর্তনকারী যে মৌসুমী বায়ু, এই বায়ুর প্রবাহ পথে কিন্তু বৃষ্টিপাত হয় না। এই জেট বায়ু কিন্তু ভারতের জলবায়ুকে বিশেষভাবে প্রভাবিত করে। কিভাবে? ভারতীয় স্থলভাগের উচ্চ অঞ্চলে কিন্তু জেট বায়ু প্রবাহিত হয়। এই জেট বায়ুর প্রবাহের কারণেই কিন্তু ভারতবর্ষের জলবায়ু নিয়ন্ত্রিত হয়। শীতকালে উপক্রান্তীয় অঞ্চলের উপর দিয়ে পশ্চিমী জেট বায়ু কিন্তু প্রবল গতিতে প্রবাহিত হয় এবং এই প্রবাহের কারণেই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা হয়ে থাকে, যার ফলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এছাড়া মে জুন মাসে যখন সূর্যের উত্তরায়ণ শুরু হয়, তখন কিন্তু এই জেট বায়ুর গতির দিকও পরিবর্তন হয় এবং পূর্বালি জেট নামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কিন্তু আগমন ঘটায়, যা ভারতবর্ষের জলবায়ুকে কিন্তু নিয়ন্ত্রণ করে। ক্রান্তীয় ঘূর্ণবাত এবং পশ্চিমী ঝঞ্ঝা। আমরা কি জানি, মে জুন মাসে আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। যেহেতু এই অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয়, ফলে এই অঞ্চলে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয় এবং এই কারণে কিন্তু ক্রান্তীয় ঘূর্ণাবাতের সৃষ্টি হয়। আবার অক্টোবর এবং নভেম্বর মাসে কি হয়, মৌসুমী বায়ুর কারণেও কিন্তু ক্রান্তীয় ঘূর্ণবাতের সৃষ্টি হয়। এই কারণে কিন্তু ভারতবর্ষে অনিয়মিতভাবে বৃষ্টিপাত হয়। আবার শীতকালে বায়ুচাপ বলয়গুলি যখন দক্ষিণ দিকে 5 থেকে 10 ডিগ্রি সরে যায়, তখন কি হয়, এই ভারতের যে উত্তর পশ্চিম অঞ্চলগুলি, এই অঞ্চলে পশ্চিমা বায়ুর আগমন ঘটে এবং ভূমধ্য সাগর থেকে আগত যে আর্দ্র পশ্চিমা বাতাস তা এই অঞ্চলে প্রবেশ করে এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। এই অঞ্চলে যে সামান্য পরিমাণ বৃষ্টিপাত ঘটায় তাকে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। ফলে আমরা বলতে পারি যে ভারতবর্ষের একটা নির্দিষ্ট ঋতুতে নির্দিষ্ট সময়ে ক্রান্তীয় ঘূর্ণবাত এবং পশ্চিমা ঝঞ্ঝার ফলে কিন্তু বৃষ্টিপাত হয় এবং জলবায়ু এবং আবহাওয়ার কিন্তু পরিবর্তন ঘটে। এবার এল নিনো এবং লা নিনা ভারতের জলবায়ুকে কিভাবে নিয়ন্ত্রণ করে সেই বিষয়ে জানব। এই এল নিনো হলো এক ধরনের উষ্ণ সমুদ্র স্রোত, যা দক্ষিণ এশিয়ার জেট বায়ুর প্রবাহ পথের বাধা সৃষ্টি করে এবং এর কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষে আসতে পারে না। এর ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে দেরি করে প্রবেশ করে এবং দেরি করে প্রবেশ করার কারণে ভারতে কম পরিমাণ বৃষ্টিপাত হয়, ফলে খরা সৃষ্টি হয়। এবং ঠিক এর বিপরীত উত্তরমুখী অতি শীতল স্রোত হলো লা নিনা। এই লা নিনার প্রভাবে এই ভারত মহাসাগর থেকে প্রচুর উষ্ণ আর্দ্র বাতাসের কিন্তু ঊর্ধ্বাগমন ঘটে এবং এই বাতাস যখন ভারতে প্রবেশ করে তখন ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এর ফলে কিন্তু ভারতে অত্যাধিক বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়। অর্থাৎ আমরা বলতেই পারি যে এল নিনো এবং লা নিনা ভারতের জলবায়ুকে প্রভাবিত করে। দেখো, এই এল নিনো এবং লা নিনা এই বিষয়টি আমরা সমুদ্র স্রোতে বিশদে আলোচনা করেছি। তোমরা যদি চাও তবে সমুদ্র স্রোতের ওই ভিডিওটি একবার দেখে আসতে পারো, তাহলে তোমরা এল নিনো এবং লা নিনা সম্পর্কে বিশদে জানতে পারবে। তাহলে আমরা এতক্ষণ জানলাম ভারতবর্ষের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি সম্পর্কে।
আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো। তোমাদের লাইকের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে ভিডিওটি তোমাদের দরকারে এসেছে। আরও নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ডান দিকের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রেখো, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।